বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে খনিজ সম্পদ ও জীবাশ্ম এই অধ্যায়ের বিভিন্ন গোত্রের হাইড্রোকার্বনের প্রস্তুতি ও রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা খুবই জরুরি, সেটা হলো সমগোত্রীয় শ্রেণী। একই কার্যকারীমূলক যুক্ত হাইড্রোকার্বনের আণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ক্রম অনুযায়ী একটি করে CH2 এর পার্থক্য বিদ্যমান থাকবে এবং এদের ভৌত রাসায়নিক ধর্মের মিল থাকে। এরূপ হাইড্রোকার্বনের শ্রেণীকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। আরেকটা বিষয়, সেটা হলো সমগোত্রীয় শ্রেণীর একই গোত্রের সকল যৌগের একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, কারণ সমগোত্রীয় শ্রেণীর কার্যকারীমূলক একই থাকে, শুধুমাত্র কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। এই কারণে এদেরকে একটা নির্দিষ্ট গোত্রের জন্য একটি নির্দিষ্ট সংকেত দিয়ে প্রকাশ করা যায়। যেমন অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n, অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2, অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1 এবং মূলক হিসেবে থাকবে OH, অ্যালডিহাইডের সাধারণ সংকেত CnH2n+1 এবং মূলক হিসেবে থাকবে CHO, জৈব অ্যাসিড এর সাধারণ সংকেত CnH2n+1 এবং মূলক হিসেবে থাকবে COOH। এখানে একটা বিষয় লক্ষ্য করো, অ্যালকেন থেকে অ্যালকিনের 2টি হাইড্রোজেন কম এবং অ্যালকাইনের 4টি হাইড্রোজেন কম আছে। অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যালকেন থেকে 1টি হাইড্রোজেন কম আছে এবং সেই একটি হাইড্রোজেনের পরিবর্তে অ্যালকোহলের ক্ষেত্রে OH, অ্যালডিহাইডের ক্ষেত্রে CHO এবং জৈব অ্যাসিডের ক্ষেত্রে COOH বিদ্যমান আছে। এখানে N দ্বারা কার্বনের সংখ্যা বোঝানো হয়। এখন আমরা কোন হাইড্রোকার্বনগুলো সাধারণত অ্যালকেন হয় এবং তাদের সাধারণ সংকেত কী এবং এদের প্রস্তুতি সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলো এখন দেখি অ্যালকেনের সংজ্ঞাটা কি। কার্বন কার্বন একক বন্ধনযুক্ত হাইড্রোকার্বন সমূহকে অ্যালকেন বলে। এর সাধারণ সংকেত CnH2n+2 এবং অ্যালকেন গোত্রের সকল যৌগের নামের শেষে এন উচ্চারণ হয়। অ্যালকেন বিভিন্নভাবে প্রস্তুত করা যায়। কার্বন মনোঅক্সাইড হতে প্রস্তুত করা যেতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে প্রস্তুত করা যেতে পারে, অ্যালকিন হতে প্রস্তুত করা যেতে পারে, অ্যালকাইন হতে প্রস্তুত করা যেতে পারে, উডস বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা যেতে পারে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা যেতে পারে। অ্যালকিন, অ্যালকাইন এবং ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটি ভালো করে মনে রাখবে। এখন তাহলে বিক্রিয়াগুলো একটু লক্ষ্য করি। এখন দেখি কার্বন মনোঅক্সাইড থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা যেতে পারে। 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন মনোঅক্সাইড 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সাধারণত মিথেন উৎপন্ন করে, যা একটি অ্যালকেন গোত্রের যৌগ। অনুরূপভাবেও 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডও 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে মিথেন উৎপন্ন করে, যা অ্যালকেন গোত্রের প্রথম যৌগ। অতএব আমরা এখানে দেখলাম কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড থেকে মিথেন প্রস্তুতির প্রসিডিউর সেম, অর্থাৎ প্রভাব, তাপমাত্রা সবই একই। এবার দেখি অ্যালকিন হতে কিভাবে প্রস্তুত করা যেতে পারে। এক্ষেত্রে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিন গোত্রের প্রথম যৌগ যেমন ইথিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকেন গোত্রের যৌগ তৈরি করে। আমি আলোচনার শুরুতেই বলেছিলাম যে অ্যালকিন গোত্রের যৌগে অ্যালকেন থেকে 2টি হাইড্রোজেন কম থাকে। সো অ্যালকিন গোত্রের যৌগের সাথে 1 অণু হাইড্রোজেন অর্থাৎ 2 পরমাণু হাইড্রোজেন যুক্ত করলেই অ্যালকেন গোত্রের যৌগ পাওয়া যাবে। তো এখানে যেহেতু ইথিন বিক্রিয়া করছে হাইড্রোজেনের সাথে, সো এখানে অ্যালকেন গোত্রের ইথেন উৎপন্ন হবে। এক্ষেত্রে অ্যালকিনের ঠিক যতগুলো কার্বন নিব, অ্যালকেনও ঠিক তত কার্বন বিশিষ্ট যৌগ তৈরি হবে। এখন তাহলে দেখা যাক অ্যালকাইন গোত্রের যৌগ হতে কিভাবে অ্যালকেন গোত্রের যৌগ পাওয়া যেতে পারে। এক্ষেত্রেও 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথাইনের সাথে 2 অণু হাইড্রোজেন যুক্ত করলে
অ্যালকেন গোত্রের যৌগ ইথেন পাওয়া যাবে। আমি শুরুতেই বলেছিলাম অ্যালকাইন গোত্রের যৌগে অ্যালকেন গোত্রের যৌগ থেকে 4টি হাইড্রোজেন কম থাকে। সুতরাং অ্যালকাইন গোত্রের যৌগের সাথে যদি 4টি হাইড্রোজেন যোগ করা যায় তাহলে অ্যালকেন গোত্রের যৌগ পাওয়া যেতে পারে। সুতরাং অ্যালকাইন গোত্রের ঠিক যতগুলো কার্বন আমি নিব তার সাথে 4টা হাইড্রোজেন যোগ করলে তত সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন গোত্রের যৌগ তৈরি হয়ে যাবে। যেহেতু এখানে আমি ইথাইন নিয়েছি, সুতরাং আমার 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন গোত্রের যৌগ ইথেন উৎপন্ন হয়েছে। এখন দেখি উডস বিক্রিয়ার মাধ্যমে কিভাবে অ্যালকেন গোত্রের যৌগ তৈরি করা যেতে পারে। শুষ্ক ইথারের উপস্থিতিতে 2 অণু অ্যালকাইল হ্যালাইড সোডিয়ামের সাথে বিক্রিয়া করার পরে অ্যালকেন গোত্রের যৌগ তৈরি হবে এবং সোডিয়াম হ্যালাইড যৌগ তৈরি হবে। উডস বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড হিসাবে আমরা যত কার্বন বিশিষ্ট যৌগ নিব ঠিক তার দ্বিগুণ পরিমাণ কার্বন বিশিষ্ট অ্যালকেন যৌগ পাবো। এই বিক্রিয়ায় যেহেতু আমি মিথাইল আয়োডাইড নিয়ে এসেছিলাম, অর্থাৎ একটি কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিয়েছিলাম, সুতরাং এর দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন গোত্রের যৌগ ইথেন উৎপন্ন হবে, যেখানে 2টি কার্বন বিদ্যমান। মনে রাখবে উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা যতটি নেওয়া হবে উৎপাদে তার দ্বিগুণ পরিমাণ কার্বন বিশিষ্ট অ্যালকেন গোত্রের যৌগ তৈরি হবে। এখন দেখি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে অ্যালকেন গোত্রের যৌগ প্রস্তুত করা যেতে পারে। সোডিয়াম ইথানয়েড এবং সোডা লাইম পরস্পরের সাথে যুক্ত হয়ে অ্যালকেন গোত্রের প্রথম যৌগ মিথেন উৎপন্ন করে ও সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে। এখানে বলা জরুরি যে সোডা লাইমটা কি। সোডা লাইম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডা লাইম বলা হয়। এই ছিল মোটামুটি অ্যালকেন গোত্রের যৌগ প্রস্তুতির বিক্রিয়াগুলো। এখন দেখা যাক অ্যালকেন সমূহের ধর্ম ও বিক্রিয়া, অর্থাৎ অ্যালকেনের ধর্ম কেমন হয় এবং অ্যালকেন সমূহ কী কী ধরনের বিক্রিয়া দেয় এটা সম্পর্কে এখন জানার চেষ্টা করব। অ্যালকেন সমূহের ভৌত ধর্ম হচ্ছে অ্যালকেন সমূহ বর্ণহীন ও প্রায় গন্ধহীন উদ্বায়ী যৌগ। এরা পানিতে অদ্রবণীয়, তবে বিভিন্ন জৈব দ্রাবকে দ্রবণীয়। তরল ও কঠিন অবস্থায় এরা পানি অপেক্ষা হালকা, এটি দাহ্য পদার্থ। এখন দেখি অ্যালকেন যৌগসমূহের রাসায়নিক ধর্ম কেমন হয়। রাসায়নিকভাবে অ্যালকেন সমূহ নিষ্ক্রিয়, তাই একে প্যারাফিন বলে। প্যারাফিন অর্থ আসক্তিহীন। অ্যালকেনে কার্বন কার্বন ও কার্বন হাইড্রোজেন বন্ধনগুলোতে শক্তিশালী সিগমা সমযোজী বন্ধন বিদ্যমান। এই শক্তিশালী বন্ধন ভেঙে কেন অন্য কোনো যৌগের সাথে সহজে বিক্রিয়া করে না, অর্থাৎ অন্য কোনো যৌগের প্রতি তেমন কোনো আকর্ষণ থাকে না, তাই একে প্যারাফিন বলা হয়। এখন দেখি সিগমা বন্ধনটি কি। সিগমা বন্ধনটি বোঝার স্বার্থে এই উদাহরণটার প্রতি একটু খেয়াল করি। দেখো, কার্বনের পি অরবিটাল এবং হাইড্রোজেন এস অরবিটাল পরস্পর মুখোমুখি অধিকর্ষণ হয়েছে, সুতরাং এখানে সিগমা বন্ধন সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে কার্বনের সাথে মোট 6টি হাইড্রোজেন, 2টা কার্বনের সাথে মোট 6টি হাইড্রোজেন যুক্ত হয়েছে। এই 6টি হাইড্রোজেনই কার্বনের পি অরবিটালগুলোর সাথে মুখোমুখি অধিকর্ষণ ঘটেছে, সুতরাং এখানে যে বন্ধনটা সৃষ্টি হয়েছে সেটা সিগমা বন্ধন। যদি এরকম অরবিটালের মুখোমুখি অধিক্রমণ ঘটে তাহলে সিগমা বন্ধনের সৃষ্টি হয়। কার্বন কার্বন যে বন্ধনটি সৃষ্টি হয়েছে, অর্থাৎ কার্বনের পি অরবিটাল এবং পার্শ্ববর্তী কার্বনের পি অরবিটাল পরস্পরের মুখোমুখি অধিক্রমণ হয়েছে, সুতরাং এই ক্ষেত্রে সিগমা বন্ধন সৃষ্টি হয়েছে। সিগমা বন্ধন হচ্ছে মূলত অরবিটালের মুখোমুখি অধিক্রমণ। সিগমা বন্ধনই প্রকৃতপক্ষে সমযোজী বন্ধন। এই বন্ধনটি বেশ শক্তিশালী হয়। তো আমরা একটু আগে আলোচনায় দেখলাম যে অ্যালকেন গোত্রের কোনো যৌগ সহজে কারোর সাথে বিক্রিয়া করে না, তারপরেও অ্যালকেন কিছু বিক্রিয়া দেয়। সেটা হচ্ছে দহন বিক্রিয়া ও হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। দহন বিক্রিয়ায় সাধারণত অ্যালকেন গোত্রের যৌগ অক্সিজেনের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে এবং সেই সাথে প্রচুর তাপ উৎপন্ন করে। হ্যালোজেন প্রতিস্থাপন, এক্ষেত্রে সূর্যের আলোর উপস্থিতিতে অ্যালকেন গোত্রের যৌগের যে হাইড্রোজেন আছে, হ্যালোজেন গ্রুপের মৌল দ্বারা একটি একটি করে হাইড্রোজেন অপসারিত হবে এবং একটি করে হ্যালোজেন অ্যালকেন গোত্রের যৌগের সাথে যুক্ত হবে। তো এখানে উদাহরণ হিসাবে আমি মিথেন নিয়েছি। মিথেনের সাথে ক্লোরিন যুক্ত করলে সূর্যের আলোর উপস্থিতিতে মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয়। উৎপন্ন মিথাইল ক্লোরাইডের সাথে যদি
পুনরায় ক্লোরিন যুক্ত করি তাহলে ডাইক্লোরোমিথেন উৎপন্ন করবে। ডাইক্লোরোমিথেনের সাথে পুনরায় ক্লোরিন যুক্ত করলে ক্লোরোফর্ম উৎপন্ন করবে বা ট্রাইক্লোরোমিথেন উৎপন্ন করবে। এই ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্মের সাথে যদি পুনরায় আবার ক্লোরিন যুক্ত করি তাহলে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করবে বা টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন করবে। এখানে ডাইক্লোরোমিথেন সাধারণত রং শিল্পে ব্যবহার করা হয়, ক্লোরোফর্ম ছেদনাশক হিসেবে ব্যবহার করা হয় এবং টেট্রাক্লোরোমিথেন এটা ড্রাই ওয়াশ কাজে ব্যবহার করা হয়। তো এই ছিল মোটামুটি অ্যালকেন গোত্রের যৌগ সম্পর্কে আলোচনা। এখন দেখি অ্যালকিন গোত্রের যৌগ সম্পর্কে জানার চেষ্টা করব। সাধারণত কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন সমূহকে অ্যালকিন বলা হয়। অর্থাৎ একটি কার্বন শিকলে কোথাও যদি কার্বন পার্শ্ববর্তী কার্বনের সাথে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে সেটি অ্যালকিন গোত্রের যৌগ হিসেবে গণ্য হবে। এর সাধারণ সংকেত CnH2n। এই গোত্রের সকল যৌগের নামের শেষে ইন উচ্চারণ হয়। অ্যালকিন বিভিন্নভাবে প্রস্তুত করা যেতে পারে, তবে আমি অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহল থেকে প্রস্তুত করা যায় সেটা নিয়ে আলোচনা করব। কারণ শুরুতেই দেখি অ্যালকাইন হতে কিভাবে অ্যালকিন গোত্রের যৌগ প্রস্তুত করা যেতে পারে। সাধারণত 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকাইন গোত্রের যৌগের সাথে যদি হাইড্রোজেন যুক্ত করা হয় তাহলে অ্যালকিন উৎপন্ন হয়। যেমন ইথাইন 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও নিকেল প্রভাবকের উপস্থিতিতে 2 পরমাণু হাইড্রোজেন অর্থাৎ 1 অণু হাইড্রোজেন যুক্ত করলে ইথিন উৎপন্ন হয়। ইথিন অ্যালকিন গোত্রের প্রথম যৌগ। এখন দেখি অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকিন গোত্রের যৌগ পাওয়া যায়। অ্যালকাইল হ্যালাইড গোত্রের যে কোনো যৌগের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে অ্যালকিন গোত্রের যৌগ তৈরি হয়। যেমন ইথাইল ক্লোরাইডের সাথে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে ইথিন উৎপন্ন হয়, সোডিয়াম ক্লোরাইডও পানি উৎপন্ন হয়। তাহলে সর্বশেষ অ্যালকোহল থেকে দেখি কিভাবে অ্যালকিন গোত্রের যৌগ প্রস্তুত করা যায়। অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড যোগ করলে সাধারণত অ্যালকিন গোত্রের যৌগ তৈরি হয়। যেমন ইথানল সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করলে ইথিন উৎপন্ন করে। এখানে সালফিউরিক অ্যাসিড নিরোধক পদার্থ। ইথানল থেকে পানি বের করে দেওয়ার পরে ইথানল ইথিন উৎপন্ন করে। এভাবেই মূলত অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুত করা যায়। এখন দেখি অ্যালকিন সমূহের ধর্ম ও বিক্রিয়া। অ্যালকিন সমূহের ভৌত ধর্ম হচ্ছে এরা বর্ণহীন, স্বাধীন ও গন্ধহীন উদ্বায়ী যৌগ। এরা পানিতে অদ্রবণীয়, তবে বিভিন্ন জৈব দ্রাবকে দ্রবণীয়, তরল ও কঠিন অবস্থায় থাকতে পারে। এবার দেখা যাক অ্যালকিন সমূহের রাসায়নিক ধর্ম কেমন হয়। রাসায়নিকভাবে অ্যালকিন সমূহ খুবই সক্রিয়। অ্যালকিনের নিম্নতর সদস্য হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, তাই একে অনেক সময় অলিফিন বলে। অ্যালকিন খুবই সক্রিয় হওয়ার কারণ হলো কার্বন কার্বন দ্বিবন্ধনে একটি শক্তিশালী সিগমা বন্ধন ও অন্যটি দুর্বল পাই সমযোজী বন্ধন বিদ্যমান। এই দুর্বল বন্ধন ভেঙে খুব সহজে অ্যালকিন অন্য যৌগের সাথে বিক্রিয়া করে। দুর্বল পাই বন্ধনের কারণেই মূলত অ্যালকিন সক্রিয় হয়। এখন দেখি এই পাই বন্ধনটা আমি একটু আগে অ্যালকেন গোত্রের যৌগের ব্যাখ্যার ক্ষেত্রে সিগমা বন্ধনের বিষয়ে আলোচনা করেছিলাম। এখন দেখি পাই বন্ধন কি। পাই বন্ধন মূলত একটি বন্ধন না, এটাকে বল বলা যেতে পারে। পাই বন্ধন অরবিটাল পাশাপাশি অধিকর্ষণ করলে পাই বন্ধনের সৃষ্টি হয়। কার্বন কার্বনের সাথে পি অরবিটাল মুখোমুখি অধিকর্ষণ ঘটেছে, সুতরাং এটি সিগমা বন্ধন সৃষ্টি করছে, যেহেতু এখানে মুখোমুখি অধিকর্ষণ ঘটেছে। এবং হাইড্রোজেনের এস অরবিটালগুলোর সাথে কার্বনের পি অরবিটালগুলোর মুখোমুখি অধিকর্ষণ ঘটার কারণে এখানে সিগমা বন্ধনের সৃষ্টি হয়েছে। কিন্তু মূলত প্রথম কার্বন এবং দ্বিতীয় কার্বনের যে দুইটি অরবিটাল আছে, এই দুইটি অরবিটালের উপরে দুইটি মুক্ত ইলেকট্রন গ্রহণের ফলে এদের মধ্যে একটি বলের অনুভব হয়। এই বলটাকেই মূলত পাই বন্ধন বলা। তাহলে আমরা পাই বন্ধন এবং সিগমা বন্ধন সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করলাম। এখন দেখি অ্যালকিন গোত্রের যৌগসমূহ কী কী ধরনের বিক্রিয়া দেয়। অ্যালকিন গোত্রের যৌগ হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন, ব্রোমিন সংযোজন বা অসম্পৃক্ত পরীক্ষা, জারণ বিক্রিয়া বা বেয়ার পরীক্ষা বা সম্পৃক্ততা পরীক্ষা, পলিমাকরণ বিক্রিয়া ও হাইড্রোক্লোরিক অ্যাসিড সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।
এছাড়াও আরও অনেক বিভিন্ন ধরনের বিক্রিয়ায় অ্যালকিন অংশগ্রহণ করতে পারে। এখন দেখি হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটা কেমন। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিন গোত্রের যে কোনো যৌগের সাথে এক অণু হাইড্রোজেন যুক্ত করলে অ্যালকেন গোত্রের যৌগ তৈরি হয়। যেমন এখানে ইথিনের সাথে এক অণু হাইড্রোজেন যুক্ত করার ফলে ইথিন উৎপন্ন হয়েছে। এখন দেখি পানি সংযোগ বিক্রিয়া। উচ্চ তাপচাপের ফলে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিন গোত্রের যে কোনো যৌগের সাথে পানি যুক্ত করলে অ্যালকোহল গোত্রের যৌগ তৈরি হয়। যেমন এখানে ইথিনের সাথে পানি যোগ করার ফলে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানল উৎপন্ন হয়েছে। এখন দেখি ব্রোমিন সংযোজন বা অসম্পৃক্ততা পরীক্ষা। অ্যালকিন গোত্রের একটি বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা দ্বারা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যৌগ চেনা যায়। অ্যালকিন গোত্রের যৌগের সাথে ব্রোমিন বিক্রিয়া করলে ব্রোমিনের লাল বর্ণ বর্ণহীন হয়ে উৎপাদ তৈরি করে। অর্থাৎ এখানে ইথিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করলে ব্রোমিনের লাল রং দ্রবীভূত হয় এবং 1,2-ডাইব্রোমো ইথেন তৈরি করে। এখন দেখি জারণ বিক্রিয়া বা বেয়ার পরীক্ষা বা অসম্পৃক্ত পরীক্ষা। জারণ বিক্রিয়া বা বেয়ার পরীক্ষা বা অসম্পৃক্ত পরীক্ষা এটি অ্যালকিন গোত্রের একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, কারণ এই পরীক্ষা দ্বারা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জৈব যৌগ চেনা যায়। অ্যালকিন গোত্রের যে কোনো যৌগ ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যার বর্ণ গোলাপি, এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে অ্যালকিন গোত্রের যে কোনো যৌগ জাইমান অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে গ্লাইকল উৎপন্ন করে এবং সেই সাথে সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি রং বর্ণহীনে পরিণত হয়। এখন দেখি অ্যালকিনের পলিমাকরণ বিক্রিয়া। অ্যালকিন গোত্রের যৌগগুলো এই পলিমাকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000 অ্যাটমসফিয়ার চাপে ইথিন পলিথিন উৎপন্ন করে। এখন দেখা যাক সর্বশেষ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। অ্যালকিন গোত্রের যৌগের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে অ্যালকাইল হ্যালাইড গোত্রের যৌগ তৈরি হয়। যেমন এখানে ইথিন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ইথাইল ক্লোরাইড তৈরি হয়েছে। তো এই ছিল মোটামুটি অ্যালকিন গোত্রের যৌগ নিয়ে আলোচনা। এখন তাহলে অ্যালকাইন নিয়ে আলোচনা করব। কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন সমূহকে সাধারণত অ্যালকাইন বলে। অর্থাৎ কোনো কার্বন শিকলে যদি কোনো এক জায়গায় কার্বন পার্শ্ববর্তী কার্বনের সাথে ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে তাদেরকে অ্যালকাইন গোত্রের যৌগ হিসেবে বিবেচনা করব। এর সাধারণ সংকেত CnH2n-2। অর্থাৎ অ্যালকেন গোত্রের থেকে অ্যালকাইন গোত্রের 4টি হাইড্রোজেন কম। এই গোত্রের সকল যৌগের নামের শেষে আইন উচ্চারণ হয়। দেখি তাহলে অ্যালকিন সমূহের ধর্ম ও এর বিক্রিয়া। অ্যালকিন সমূহের ভৌত ধর্ম হচ্ছে এদের প্রথম 3টি সদস্য গ্যাস, পরবর্তী 8টি সদস্য তরল এবং পরবর্তী উচ্চতর অ্যালকাইন সমূহ বর্ণহীন, গন্ধহীন ও কঠিন পদার্থ। এরা পানিতে অদ্রবণীয়, তবে বিভিন্ন জৈব দ্রাবকে দ্রবণীয় হয়। রাসায়নিক ধর্ম হচ্ছে এরা অনেকটা অ্যালকিনের মতো। এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান। এদের মধ্যে সিগমা বন্ধন 1টি এবং 2টি পাই বন্ধন বিদ্যমান। সুতরাং এটি অ্যালকিন অপেক্ষা বেশি সক্রিয় হওয়ার কথা, কিন্তু এটি অ্যালকিন অপেক্ষা কম সক্রিয়, তবে অ্যালকেন অপেক্ষা বেশি সক্রিয়। এটি অ্যালকিনের মতো বিভিন্ন বিক্রিয়া দেয়। এখন দেখি কিভাবে অ্যালকাইন প্রস্তুত করা যায়। অ্যালকেন থেকে প্রস্তুত করা যেতে পারে। অ্যালকাইন ক্যালসিয়াম কার্বাইড থেকে প্রস্তুত করা যেতে পারে। তাহলে অ্যালকেন থেকে কীভাবে প্রস্তুত করা যেতে পারে সেটা লক্ষ্য করি। উচ্চ তাপচাপের প্রভাবে মিথেন অক্সিজেন দ্বারা পোড়ালে ইথাইন উৎপন্ন হয়। এরপর থেকে ক্যালসিয়াম কার্বাইড থেকে কীভাবে উৎপন্ন হয়। ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে ফোটায় পানি যোগ করলে অ্যালকাইন গোত্রের যৌগ অর্থাৎ ইথাইন উৎপন্ন হয় ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তো এই ছিল অ্যালকাইন গোত্রের যৌগের প্রস্তুতির 2টি বিক্রিয়া। এখন দেখি অ্যালকাইন সমূহ কী কী বিক্রিয়া দেয়। অ্যালকাইন সমূহ সাধারণত হাইড্রোজেন সংযোজন, ব্রোমিন সংযোজন ও পানি সংযোজন বিক্রিয়া দেয়। এছাড়াও আরও অন্যান্য বিক্রিয়াও দেয়। আমি এখানে এই 3টি বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এখন থেকে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। অ্যালকাইন গোত্রের যে কোনো যৌগ 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে 2 অণু হাইড্রোজেন যুক্ত করলে অ্যালকেন গোত্রের যৌগ তৈরি করে। এখানে ইথাইন নিকেল প্রভাবকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 অণু হাইড্রোজেন যুক্ত করার ফলে ইথেন উৎপন্ন করেছে। এখন থেকে ব্রোমিন সংযোজন পরীক্ষা বা অসম্পৃক্ত পরীক্ষা। এই পরীক্ষাটি বেশ ইম্পর্টেন্ট, আমি আগেই বলেছিলাম, কারণ এই পরীক্ষা দ্বারা একটি যৌগ সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত সেটা জানা যায়। সাধারণত অ্যালকিন এবং অ্যালকাইন গোত্রের যৌগগুলো এই ব্রোমিন সংযোজন বিক্রিয়া দেয়, কিন্তু অ্যালকেন গোত্রের যৌগগুলো এই ব্রোমিন সংযোজন পরীক্ষা দেয় না। তো অ্যালকাইন গোত্রের যৌগ যেমন ইথাইন 2 অণু ব্রোমিনের সাথে বিক্রিয়া করার ফলে 1,1,2,2-ট্রাইব্রোমো ইথিন উৎপন্ন করে এবং সেই সাথে সাথে ব্রোমিনের লাল বর্ণ দ্রবীভূত হয়ে বর্ণহীনে পরিণত হয়।
এখন থেকে সর্বশেষ পানি সংযোগ বিক্রিয়া। অ্যালকাইন গোত্রের সকল যৌগ সাধারণত 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20% সালফিউরিক অ্যাসিড ও 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে পানির সাথে যুক্ত হয়ে সাধারণত অ্যালডিহাইড গোত্রের যৌগ তৈরি করে। যেমন ইথাইন 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20% সালফিউরিক অ্যাসিড ও 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে পানির সাথে যুক্ত হয়ে ইথানল উৎপন্ন করেছে। তো এই ছিল আজকে আমার বিভিন্ন হাইড্রোকার্বনের প্রস্তুতি এবং এই সকল হাইড্রোকার্বনের ধর্ম ও তারা কী কী ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয় সেটা সম্পর্কে আলোচনা। আগামী দিন আমি অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকেন হতে কীভাবে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করব সেটা নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ এবং আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।